Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 96তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই দুটি ঘটনা আমরা পেয়েছি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের কাছ থেকে। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের সকলের কাছেই উপভোগ্য হবে ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরওয়ার্ল্ডের ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে, তারাও ঘটনাগুলো শুনতে পারে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে, তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন afnantheHorworldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আপনারাও আমাদেরকে ঘটনা লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন একই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORWORLDBD afnantheHorworldBD@gmail.com। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি বাংলাদেশে বসবাস করছেন। ওনার নাম নাজমুল হক রাসেল। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের সোনাটি গ্রামে। কিন্তু ওনাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সরোয়ার ভাই, উনি কিন্তু সৌদি প্রবাসী। সরোয়ার ভাই যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন তিনিও সৌদি আরবেই রয়েছেন। তার নাম মোহাম্মদ রায়হান। সরোয়ার ভাইয়ের বাড়ি ভৈরবে, আর এই রায়হান ভাইয়ের বাড়ি নেত্রকোনাতে। সঙ্গত কারণে শুধু জেলার নামটাই আমরা বলছি। উনি আর কিছু প্রকাশ করতে চান নাই, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ ঘটনাটি আসলে যেভাবে ওনার সাথে ঘটেছে, বেশি জানাজানি করলে বা এই ঠিকানাটা যদি বেশি জানাজানি করা হয়, এতে করে ওনার কোনো সমস্যা হয়তো বা হতে পারে বলে উনি মনে করেছেন। তো চলুন ঘটনায় চলে যাব। তো ওনাদের যে বাড়ি, এই রায়হান ভাই যিনি আর কি, তো ওনাদের যে বাড়িটা যে গ্রামে রয়েছে, তো ওনাদের বাড়ি থেকে যে বাজার, এই পথের মধ্যে মূলত ঘটনাটি ঘটেছিল বা ঘটনাটি সূত্রপাত হয়েছিল। বাড়ি থেকে বাজারে পায়ে হেঁটে গেলে 20 মিনিটের রাস্তা। বাড়ি থেকে 10 মিনিট হাঁটলে একটি প্রাইমারি স্কুল পড়ে। স্কুল থেকে 2 মিনিট এগিয়ে গেলে একটি বিশাল বড় শিমুল তুলা গাছ পড়ে। তুলা গাছের পাশেই ছোট বড় গাছ নিয়ে একটি জঙ্গলের মতো রয়েছে। জঙ্গল থেকে সামান্য জায়গা পার হলে গ্রামের কবরস্থান। কবরস্থানের আশেপাশে আবার ছোট বড় গাছগাছালি রয়েছে। এরপরে বাজার। এই পুরো পথটা পায়ে হেঁটে হয়তো বা 20 মিনিটের মতো লাগে বলে জানিয়েছেন। প্রায় দিনেই এই রাস্তা দিয়ে বাড়িতে উনি আসা যাওয়া করেন, বাজার থেকে যখন ফেরেন বা বাড়ি থেকে যখন বাজারে যান। আর বাজারে গিয়ে ওনার বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ঘটনা এখন থেকে বছর 10 আগে ঘটেছিল বলে উনি অনুমান করেন, 2015 সালের দিকে আর কি। ঘটনা যখন ঘটে তখন সময়টা বর্ষাকাল ছিল। তো বর্ষাকালে যে সব সময় যে বৃষ্টি হয় বিষয়টা এরকম না, নদী নালাতে পানি বেশি থাকে, কিন্তু প্রত্যেকটা দিনই যে টুপটাপ করে বৃষ্টি পড়ে বিষয়টা এরকম না। বর্ষাকালেও অনেক দিন যায় যখন বৃষ্টি হয় না। তো ওই দিন বৃষ্টি হালকা ছিল, মানে খুব বেশি ছিল এটা বলা যাবে না। বৃষ্টি অনেকক্ষণ থেমেও ছিল, তবে আকাশে মেঘ ছিল, এটা ঠিক আছে। মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছিল। উনি তো গিয়েছেন বাজারে, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছেন। আর মোটামুটি এশার আজান হয়ে গেছে, এরও বেশ কিছুক্ষণ পর উনি বাড়িতে ফেরত আসবেন।
তারপরও আরও যখন গল্প গুজব শুরু হয়ে যায়, রাত তখন 10টা বেজে যায়। আর ওই সময় যেহেতু বর্ষাকাল, বাজারের লোকজনও ছিল কম, ওনারা যে গল্প করছেন তো করছেন, খেয়ালই নাই রাত 10টা বেজে গেছে। এক পর্যায়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন হয় কি, বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, এমন একটা জায়গায় এসে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজনীয়তা অনুভূত হয়, যেই জায়গাটা আসলে গা ছমছমে। ওখানে আসলে মানুষজন বিভিন্ন সময় ভয় পেয়েছে। কথা আছে যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওনার ক্ষেত্রে বিষয়টা ওরকমই হলো যে হঠাৎ করে এমন ওয়াশরুমের চাপ দিয়েছে যে উনি যে বাড়ি পর্যন্ত যাবেন আরও 10 মিনিট হেঁটে, উনি মনে করলেন যে না, আমার এতটুকু ধৈর্য নেই। উনি বন্ধুদেরকে বললেন যে তোরা চলে যা, আমি ওয়াশরুমের কাজটা শেষ করে তারপর বাড়িতে যাচ্ছি। উনি চিন্তা করলেন যে বিভিন্ন সময় তো দিনের বেলা অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় মাটি ভেজা কাদা কাদা হয়ে আছে, একটা শুকনা জায়গা উনি খোঁজার চেষ্টা করলেন। তো উনি শুকনা জায়গাটা পেলেন কোথায়? শিমুল গাছের নিচের যে জায়গাটা, ওইটা একটু শুকনা। তো উনি ওখানে বসেছেন ফ্রেশ হওয়ার জন্য। ওই সময় চাঁদ একটু আলো ছড়িয়েছে, মানে একদম যে ঘুটঘুটে অন্ধকার বিষয়টা এরকম না, স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। আর এই পথ তো ওনার চেনা, সবসময় আসা যাওয়া করেন, একদম ঘুটঘুটে অন্ধকারে অনায়াসে উনি বাড়িতে হেঁটে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। এমনকি চোখ বন্ধ করেও, পা মেপে মেপেও উনি বাড়িতে হেঁটে যেতে পারবেন, এতটা চেনা পথ এটা ওনার। উনি যখন বসেছেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার থেকে 10-12 হাত দূরে কে যেন ঠিক ওনার ভঙ্গিমায় বসলো। মনে হলো তারও প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। উনি চিন্তা করলেন ওনার কোনো বন্ধুবান্ধবী হয়তো বা হবে, কারণ ওই দিকে যখন তাদেরকে ছেড়ে রেখে চলে আসছেন ওই বন্ধুবান্ধবদের, তখন হয়তোবা তাদেরও প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তারাও চিন্তা করেছে যে রায়হান তো ওই দিকেই গেছে, আমি ওই দিকে যাই। উনি এই চিন্তাই করেছেন। উনি এটাও ভাবলেন যে আসলে এটা কে আমার বন্ধু আসলো, জিজ্ঞেস করি। তখন রায়হান ভাই বলছে যে এই কে রে ওখানে? কোনো উত্তর আসে না। বন্ধু হলে তো উত্তর দেবে, বন্ধু বান্ধব উত্তর দেবে না, কিন্তু না, উত্তর দিচ্ছে না। আবার জিজ্ঞেস করছেন এই কে রে ওখানে? এবারও কোনো উত্তর নেই। তখন উনি চিন্তা করলেন যে এই বন্ধুটা আমাকে মনে হয় ভয় দেখানোর জন্য মজা করছে, কথা বলছে না। উনি যেখানে বসেছিলেন হাতের পাশেই একটু ভেজা ঢিল ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, ওখানে শুকনা থাকলেও হালকা পানি তো পড়েছেই, হালকা পাতলা, তো একটু ভেজা ঢিল ছিল। ওই ঢিল দিয়ে ওই দিকে ছুঁড়ে মেরেছেন উনি। এরপর উনি চিন্তা করেছেন যে ঢিল তো লাগলোই, উনি খেয়াল করেন ঢিলটা লেগেছে তার গায়ে। এরপর আর একটা ঢিল যখন ছুঁড়বেন ততক্ষণে উনি আবার উঠে দাঁড়িয়েছেন, মানে ওনার কাজ শেষ, উঠে দাঁড়িয়েছেন। তখন উনি দেখলেন যে সামনে কেউ নাই। উনি যখন এটা দেখলেন চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল। উনি ভাবলেন যে নিশ্চয়ই তার এই বন্ধুটা তার সাথে মশকরা করেছে, দুষ্টামি করেছে, এখন অন্য সাইডে লুকিয়ে রয়েছে। তো উনি আর 7-5 না ভেবে দ্রুত ওখান থেকে সরে গিয়েছেন। সরে যাওয়ার পরে উনি দেখেন যে ওনার বন্ধুদেরকে উনি যেখানে রেখে এসেছিলেন এই তো অল্প সময় আগে, সেখানে কেউ নাই। তার মানে হচ্ছে যে বন্ধুদের কাছ থেকে উনি যখন বিদায় নিয়েছেন, বন্ধুরা তো তারা তাদের মতো করে চলে গেছে, কারণ উনি তো বিদায় নিয়েই আসছেন ওখানে। বন্ধুরা চলে গেছে তাদের মতো করে। উনি চিন্তা করলেন যে যদি তার কোনো বন্ধু এখানে বসতোই বা বিরক্তই করতো, তাহলে তো এখন চলে আসার কথা। তারপরও চিন্তা করলেন বন্ধু হয়তো বা পেছন থেকে এসে ওনাকে হয়তো বা চমকে দেবে। উনি কিছুক্ষণ দাঁড়ালেন, চারদিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। তখন ওনার মনের মধ্যে একটু ভয় কাজ করা শুরু করলো। উনি দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যেই প্রাইমারি স্কুলের কথা আমরা শুরুতে বলেছি, ওই প্রাইমারি স্কুলের কাছাকাছি যখন এসেছেন তখন হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু করে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বেশ বড় বড় ফোঁটাওয়ালা বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কিন্তু ততক্ষণে মেঘে ঢেকে গেছে, চাঁদও ঢাকা পড়েছে। উনি চিন্তা করলেন যে
এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, কারণ হরহামেশাই চাঁদ উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে, একটু পরেই আবার বৃষ্টি থেমে যাবে। উনি চিন্তা করলেন যে ভিজে আর বাসায় গিয়ে কী করব, এর থেকে স্কুলের বারান্দায় কিছুক্ষণ দাঁড়াই, এটাই ভালো হবে। 2-4 মিনিট পরেই তো বৃষ্টি কমে যাবে বা থেমে যাবে। এমনটাই হচ্ছে আর কি, ওই দিনে যেরকম বৃষ্টি হচ্ছিল এভাবেই হচ্ছিল। উনি ওই স্কুলের বারান্দায় উঠে দাঁড়িয়েছেন, আর তখন ঘটে আর এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করে স্কুলের ক্লাসরুমের ভেতর থেকে এক ধরনের বিশ্রী কান্নার শব্দ আসে। স্কুলে যে ক্লাসরুমগুলো থাকে আমরা কিন্তু দেখি যে জানালা অনেক সময় খোলা থাকে আর কি, আর ওই জানালাটা ছিল স্টিলের জানালা। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, এইখানে কান্নাকাটি কে করছে, কেউ কি আবার ক্লাসরুমের মধ্যে আটকে গেছে কি না, নাকি কোনো সমস্যা, কোনো বাচ্চা কাচ্চা এখানে সে আটকে গেছে বৃষ্টির কারণে বের হতে পারছে না। উনি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করছেন। এখন ওই সময় তো অন্ধকার, ক্লাসরুমে কে আছে উনি বুঝবেন কিভাবে? তো ওনার কাছে কিন্তু ম্যাচ ছিল। এই ম্যাচটা উনি একটা কাঠিতে ঘষা দিয়ে ওই কাঠিটা যখন ধরিয়েছেন আগুন জ্বলে উঠেছে। ওই হালকা আলোটা হাতে নিয়েই উনি যখন ওই জানালার কাছে গিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন যে ওই ক্লাসরুমের মধ্যে বাদুড়ের মতো উল্টোভাবে ঝুলে আছে একটা অবয়ব। তবে এই অবয়বটা মনে হচ্ছে ধোঁয়ার তৈরি। ধোঁয়া যেভাবে চারদিকে ছড়িয়ে যায় এইরকম মনে হচ্ছে এটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এটার পা মনে হচ্ছে উপরের দিকে, মানে ছাদের দিকে, মাথা নিচের দিকে। এটা দুটো চোখও রয়েছে, তবে সে চোখ দুটো যে জল জল করছে বিষয়টা এরকম না। মনে হচ্ছে চোখের দুটো জায়গায় বড় বড় দুটো কালো গর্ত রয়েছে। এটার যে বডির শেপ এটা ধোয়ার মতো, তো একদম মানে হাত পা কেমন এটা ওরকম বোঝা যাচ্ছে না, তবে এটা একটা অবয়ব, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই সময় হয় কি, ওই অবয়বটা বিশ্রী রকমের একটা হাসি দেয়। হাসি যখন দেয় তখন মুখটা যখন প্রসারিত হয় তখন দেখা যাচ্ছে মুখের ভেতরে মনে হচ্ছে অন্ধকার, কালো অন্ধকার। আর ওই সময় হঠাৎ করে হয় কি, ওই অবয়বের চতুর্দিকে আগুনের কুণ্ডলীর মতো একটা বলয় সৃষ্টি হয় আর ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। এদিকে এই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ওনার হাতের যে কাঠিটা ছিল যেটাতে আগুন জ্বলছিল ওটাও তো নিভে গেছে। এটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হয়েছে। উনি ওখান থেকে এখন দৌড় যে দেবেন শরীরে শক্তিও পাচ্ছেন না, এতটা ভয় পেয়েছেন। ওখান থেকে আরও 5-6 মিনিটের পথ ছিল ওনার বাড়ির। কি আর করা, একটা পর্যায়ে শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহর নামে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। পথ তো ভেজা ছিল, তবে উনি আছাড় খেয়ে পড়ে যান নাই। বাড়ি পর্যন্ত পৌঁছাতে আর কোনো সমস্যা হয়নি। বাড়ির উঠোনে গিয়েই উনি ওনার মাকে জোরে একটা ডাক দিয়ে অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি বিছানায় পড়ে আছেন, ওনার মা ওনার পাশে বসা। তো ওনার মা জিজ্ঞেস করেন কী হয়েছিল, উনি রাতের সব ঘটনা খুলে বলেন। ওনার মা কিন্তু বিষয়টা গুরুত্ব দিয়েই বিবেচনা করেছিলেন যে বিষয়টা স্বাভাবিক না। কী কারণে স্বাভাবিক না, অনেক সময় বলা যায় রাতের বেলা কী থেকে কী দেখেছি সেটা এরকম কিছু বলেন নাই। উনি বিষয়টা খুবই ভালোভাবে আমলে নিয়েছেন। উনি বিষয়টা জানার সাথে সাথে স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। তো উনি আসার পর ঝাড়ফুঁক করে দেন এবং হুজুর বলেন যেন এই রায়হান ভাই রাত বিরেতে আর বের না হন। অল্প কয়েকদিনের মধ্যে উনি একদম স্বাভাবিক হয়ে যান, আর কোনো সমস্যা নাই। সবাই চিন্তা করেছিলেন যে এই চলার পথে একটু সমস্যা হয়েছে আর কি, ও ঠিক হয়ে গেছে, এরকম তো অনেকেই ভয় টয় পায় আর কি। উনি যখন একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছেন, মানে আর কোনো সমস্যা নেই, একদম পুরোপুরি ফিট, একসময় উনি চিন্তা করেন যে রাতের বেলা মাছ ধরতে যাবেন। বর্ষাকাল তো, চারদিকে মাছ ভালোই পাওয়া যাচ্ছিল। দাদির কাছে বলে উনি মাছ ধরার জন্য রাতের বেলা বাড়ি থেকে বের হয়েছেন, তবে ওনার মাকে উনি বলেন নাই। তবে দাদি না করেছিলেন যে কয়েকদিন আগেই কেমন একটা ঘটনা ঘটলো, আবার রাতের বেলা মাছ ধরতে যাবি, দরকার নেই। তো উনি বলেন যে আরে না, হাতে তো বড় একটা টর্চ লাইট আছেই, আর আমি তো বেশি দূরে যাব না, কাছাকাছি থাকবো,
সমস্যা নেই ইনশাল্লাহ। একথা বলে উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, মাছ ধরার কিছু সরঞ্জামাদি নিয়ে উনি বের হয়েছেন। তো বাড়ি থেকে কিছু দূর গেলে একটা বট গাছ পড়ে। ওই বট গাছের আশেপাশে বেশ কিছু জলাশয় রয়েছে, ওখানে উনি মাছ ধরা শুরু করেছেন। তো মাছ কেবল ধরা শুরু করেছেন, হঠাৎ করে ওনার নাকে মাছ পচে গেলে যে দুর্গন্ধ হয় এরকম দুর্গন্ধ আসে। গন্ধটা এতটাই তীব্র যে ওনার বমি চলে আসবে এমন একটা অবস্থা। এরপর ওনার কাছে মনে হলো কেউ শব্দ করে কিছু খাচ্ছে, শব্দটা যেন ওই বট গাছের পেছন থেকে আসছে। উনি সাহস করে দেখতে চাইলেন যে ওনার মতো কেউ মাছ ধরতে এসেছে কিনা। অনেক সময় মাছ ধরতে আসার সময় কেউ কিছু শুকনো খাবার নিয়ে আসে, চিড়া, মুড়ি, গুড়। অনেকক্ষণ ধরে মাছ ধরে ক্ষুধা লাগে, খায়, এরপরে আবার মাছ ধরার জন্য চলে যায়। আবার হয় কি যে কিছু মাছ, যেই মাছগুলো কেউ নিয়ে যাবে না, এমন কিছু মাছ থাকে যে মাছগুলো ধরা পড়েছে কিন্তু এই মাছগুলো আসলে ভাবে বিক্রি হয় না, মানুষ পছন্দ করে না, এই মাছগুলো ফেলে দিয়ে চলে যায়। আবার দেখা যাচ্ছে যে মাছের সাথে ছোটোখাটো সাপও ধরা পড়ে, ব্যাঙ ধরা পড়ে, শামুক ধরা পড়ে। এগুলো যখন ফেলে দিয়ে যায় এগুলো পচেও কিন্তু দুর্গন্ধ হয়। এরকম হয়তো বা হতে পারে বট গাছের নিচে অনেকেই কিন্তু মাছ বাছাই করে, আলাদা আলাদা করে। কারণ যখন দেশি মাছ একসাথে ধরে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ অনেক সময় একসাথে ধরা পড়ে, এগুলো আবার বাছাই করে, কই মাছ আলাদা করে, অন্যান্য মাছগুলো আলাদা করে, এভাবে কিন্তু বাছাই করে। তখন কিন্তু এই ধরনের এক্সট্রা জিনিস ফেলে দেয়। অনেক সময় কুচিয়া ধরা পড়ে, এগুলো অনেকেই খায় না, মুসলিমরা এটা অনেকেই খায় না, যার কারণে এটা ওখানে ফেলে দিয়ে যায়। এগুলো পচে কিন্তু দুর্গন্ধ হতে পারে। উনি এরকমটাই মনে করেছিলেন যে ওই জায়গা থেকে হয়তো বা দুর্গন্ধ আসছে আর কোনো লোক হয়তো বা ওখানে বসে কিছু খাচ্ছে। তো উনি কথা বলার জন্য ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন। হাতে তো টর্চ লাইট ছিলই, তো টর্চ লাইট জ্বালাতে জ্বালাতে উনি এগিয়ে গেছেন। যখনই ওই দিকটাতে এগিয়েছেন এবং বটগাছের ওই সাইডে এসে টর্চ লাইটের আলোটা ধরেছেন, তখন উনি খুবই ভয় পেয়ে যান। উনি দেখেন, আরে এটা তো সেই জিনিসটা যেইটাকে উনি স্কুলের রুমের ভিতরে ঝুলে থাকতে দেখেছিলেন, হুবহু ওইটাই। চোখ দুটো গর্তের মতো, অন্ধকার, তার দাঁত টাত কিছু বোঝা যাচ্ছে না, মুখের ওই জায়গাটাও মনে হচ্ছে অন্ধকার, আর বডিটা ধোয়ার মতো, কালো ধোয়ার মতো, একটা গুমোট অন্ধকারের মতো হঠাৎ করে দেখলে মনে হবে। আলো ফেলার পরও ওই জিনিসটাকে ওভাবেই দেখা যাচ্ছে, একটা কালো ধোয়ার মতো ওইরকম একটা শেপ, আর ওই জিনিসটা কিছু একটা খাচ্ছে। যখনই আলোটা পড়েছে, আলো পড়ার সাথে সাথে ওই জিনিসটা গোংরানির মতো একটা শব্দ করে পানিতে লাফ দিল। তবে পানিতে যে লাফ দিল, পানিতে লাফ দেওয়ার পর শব্দ হলো কিন্তু পানি নড়ল না বলে ওনার কাছে মনে হলো। এরপর সব কিছু শুনশান নীরব হয়ে গেল। উনি আর মাছ ধরার সাহস করেন নাই, দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে এই ঘটনাটা উনি কাউকে বলেন নাই, যেহেতু ওনার মাকে না বলে উনি বেরিয়েছেন, ওনার দাদিও নিষেধ করেছিল না যেতে, তারপর উনি গিয়েছেন। এখন যদি এই বিষয়টা বলেন তাহলে তো অনেক রাগারাগি শুনতে হবে, এজন্য উনি বলেন নাই। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান, কারণ রাত তখন খুব বেশি বাজে নাই, ম্যাক্সিমাম 10টা, 10:30 এরকম বেজেছিল আর কি। যখন উনি ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মধ্যে দেখেন একটা বৃদ্ধ অবয়ব, চেহারাটা ওরকম ভয়ঙ্কর না, ওই অবয়বটা রায়হান ভাইকে স্বপ্নের মধ্যে বলছে, এই নিয়ে তুই আমাকে 2বার বিরক্ত করেছিস, ওই শিমুল গাছের নিচে তুই অপবিত্র করেছিস, আমাকে ঢিল দিয়েছিস, আবার আজকে খাবার সময় আমার বিরক্ত তুই করছিস, তোকে তো আমি ক্ষতি করবই। এই কথা যখন বলেছে, এরপর ওনার ঘুম ভেঙে যায়। তবে স্বপ্নের এই বিষয়টা উনি বাসার কাউকে বলেন নাই। কয়েকদিন এভাবেই কেটে যায়। কয়েকদিন পর আবারও ওনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাজারে গিয়েছেন। আড্ডা দেওয়া শেষ, তবে রাত তখন প্রায় 12টার কাছাকাছি বাজে। ওদিকে যেই বন্ধুরা এসেছে, যাদের বাড়ি ওনার বাড়ির কাছাকাছি ছিল, তারা আবার ওই বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আগে আগে বাড়িতে চলে গিয়েছিল। আরও কিছু বন্ধুরা ছিল যাদের বাড়ি অন্য এলাকাতে, তারা তো অন্য এলাকায় চলে যাবে। এখন ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো, মানে উনি যে কারোর সাথে যাবেন এমন কোনো বন্ধুবান্ধব ওই সময় নাই কাছে। কেয়ার করা
বন্ধুদের সাথে বিদায় নিয়ে উনি একাই চলতে শুরু করলেন। চিন্তা করেন, বন্ধুদের সাথে এইসব ভূত প্রেতের কথা বললে তারা হাসি তামাশা করবে, বিভিন্ন সময় গল্প গুজবের মধ্যে এটা নিয়ে টিটকারি করবে। এই কারণে উনি এই বিষয়টার আলোচনা করেন নাই। তো বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার সময় প্রথমে গ্রামের যে কবরস্থানটা পড়ে সেই কবরস্থানটা উনি পার হলেন। তখন উনি দেখেন যে ওনার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। লোকটা কিছুটা বেটে আকৃতির। ওনাদের গ্রামে একজন এরকম শর্ট টাইপের লোক আছে, বেটে টাইপের লোক আছে, যার নাম ছিল মতিউর। তো মতিউর কাকা বলেই তাকে ডাকতেন। তো উনি পেছন থেকে বলছেন, ও মতিউর কাকা, ও মতিউর কাকা, দাঁড়ান দাঁড়ান, একসাথে যাই। উনি যখন এরকম মতিউর কাকা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেছেন, উনি যে কখন একটা ঘোরের মধ্যে চলে গেছেন উনি কিছু বলতে পারেন না। ওই লোকটার পিছনে যেতে যেতে হঠাৎ করে উনি আবিষ্কার করেন যে উনি শিমুল তুলার গাছের নিচে দাঁড়ানো। আর এইটুক সময়ের মধ্যে কিন্তু ওই মতিউর কাকা মনে করে যার পেছন পেছন আসছেন, এই লোকটা কিন্তু একবারের জন্য পেছন দিকে তাকায় নাই। যখন ওই শিমুল তুলা গাছের নিচে রায়হান ভাই আসছেন, তখন ওই লোকটা রায়হান ভাইয়ের দিকে ঘুরে তাকায় আর ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ে আর বলতে থাকে, আজকে কিভাবে পালাবি আমার হাত থেকে। এই বলেই রায়হান ভাইয়ের দিকে এগিয়ে আসতে থাকে। আর যতই এগিয়ে আসছে তার শরীরটা আস্তে আস্তে বড় হতে থাকে। উনি তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলেন। এক চুল নড়ার ক্ষমতা ওনার ছিল না, শুধু এই দৃশ্য দেখা ছাড়া। ওনার শুধু এতটুকুই মনে আছে, ওই জিনিসটা তার শরীরটা চেপে ধরে আর মাটিতে সজোরে একটা আছাড় মারে। উনি প্রচণ্ড ব্যথা পান। এরপরে ওনার আর কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি বাড়িতে শুয়ে আছেন বিছানাতে, পাশে ওনার মা বসা, ওনার প্রতিবেশীরাও ছিলেন। ওনার মাকে জিজ্ঞেস করেন যে উনি এখানে কিভাবে আসলেন। তখন ওনার মা বলেন যে গ্রামের একজন লোক বাজারে কাজকর্ম শেষ করে ওই পথ দিয়ে আসার সময় কোনো একটা শব্দ হচ্ছিল। ওই শব্দ শুনে ওই দিকটাতে উনি এগিয়ে গিয়েছেন। গিয়ে দেখেন যে কালো ছায়ার মতো কোনো একটা জিনিস একটা মানুষকে আক্রমণ করে আঘাত করছে। এই অবস্থা দেখে উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই খারাপ কিছু। আর ওই সময়ে তিনি তো এইটার মোকাবেলা করতে পারবেন না। উনি কাল বিলম্ব না করে ওইখানে দাঁড়িয়েই ওনার যতটুকু ভয়েস ছিল সেই শব্দ দিয়ে উনি জোরে আজান দেওয়া শুরু করেন। যখনই আজান দেওয়া শুরু করেছেন উনি দেখছেন যে ওই অবয়বটা রায়হান ভাইকে ছেড়ে দিয়ে গাছ বেয়ে বেয়ে গাছের উপরে উঠে গেল। তখন উনি এগিয়ে গিয়ে দেখেন যে এটা রায়হান ভাই। রায়হান ভাইকে দেখে উনি চিনেছেন, বাজারে তো রায়হান ভাই সবসময় যেতেন, আড্ডা দিতেন। আর ওই লোককেও রায়হান ভাই চিনতেন। ওই লোকটা রায়হান ভাইকে কাঁধের উপর তুলে নিয়ে বাড়িতে দিয়ে যান আর বাড়িতে বলেন যে উনি এই জিনিসটা দেখেছেন। বাড়ির লোকজন বুঝতে পারে যে বিষয়টা আর স্বাভাবিক পর্যায়ে নাই, স্বাভাবিক কোনো ভৌতিক ঘটনার পর্যায়ে এটা নাই, এইটা আরও বড় ধরনের বিপদ সামনে সৃষ্টি করবে। বাড়ি থেকে ভালো একজন হুজুর খুঁজতে থাকেন। এদিকে রায়হান ভাইয়ের বাড়ি থেকে বের হওয়া কিন্তু একদম বন্ধ করে দেন বাড়ির সদস্যরা। উনিও বের হচ্ছিলেন না, কারণ সমস্যা তো হতেই পারে। এই ঘটনার দুদিন পর স্বপ্নে একটা অবয়ব দেখেন। এই অবয়বটা কোনো বৃদ্ধ অবয়ব ছিল না, তার চেহারাও ভালো করে বুঝতে পারছিলেন না। তবে সেই অবয়বটা তাকে বলছে যে এইবার তো বেঁচে গেলি, বাঁচার কথা ছিল না তোর, তবে সামনে যখন ধরবো না তখন আর বাঁচবি না। জাস্ট এতটুকুই দেখেছিলেন। এরপরে ঘুম ভেঙে যায়। তার 2-3 দিন পর রাতের বেলা ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। ওনাদের ঘর থেকে ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, ঠিকঠাক মতোই গিয়েছেন, উনি যখন ফিরছিলেন ঘরে, তখন ওনার উঠানের পাশে একটা আম গাছ রয়েছে। ওই আম গাছের একটা ডালের দিকে ওনার চোখ যায়। উনি দেখেন সেখানে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি বসে আছে। উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন, ওনার হাতে কিন্তু হারিকেন ছিল। হারিকেনের আলোতেই বোঝা যাচ্ছিল যে ডালের উপর একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি বসে আছে। যখনই এইদিকে উনি তাকিয়েছেন, সাথে সাথে ভয়ঙ্কর কণ্ঠে ওই অবয়বটা বলে ওঠে, কিরে, এইভাবে আর কতদিন থাকবি? এইভাবে তার বেশি দিন থাকতে পারবি না রে, আমি তো তোকে ধরবই। উনি দ্রুত
এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েন। সারা রাতে আর কোনো সমস্যা হয় নাই। সকালবেলা ওনার মাকে যখন এই বিষয়টা বলেন, তখন ওনার মাও চিন্তায় পড়ে যান যে এইভাবে সারাক্ষণ তার ছেলের পিছনে লেগেই রয়েছে। তা না হলে এই ওয়াশরুমে গেল, ফেরার সময় আম গাছের ডালে বসে এরকম হুমকি দিল, তার মানে হচ্ছে তার ছেলে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার থেকে আলো ভালো করে খোঁজ খবর শুরু করে হয় হুজুরের জন্য। তা একজন হুজুর পাওয়া যায়, উনি এসে ঝাড়ফুঁক করেন আর উনি বলেন যে আমি 2-3 দিন সময় নিব, একটু খোঁজ খবর নেই ঘটনাটা কি হয়েছে, তারপরে আমি আবার আসবো ইনশাল্লাহ। এই বলে হুজুর চলে যান। ওই রাত্রে রায়হান ভাই স্বপ্নে দেখছেন যে একটা অবয়ব আসছে। এই অবয়বটা কিন্তু তার যেই শেপে এই রায়হান ভাই দেখেছিলেন এরকম ধোয়ার মতো অবয়ব, ওই অবয়বে এবার আসছে। তার কোলে কিছু একটা, তবে শুরুতে বোঝা যাচ্ছে না। ওই অবয়বটা তাকে বলছে যে কিরি, খুব তো হুজুরের কাছে গেলি না, আমার খোঁজ খবর নেওয়ার জন্য ওই হুজুর একটা জিনিস পাঠাইছে, কি পাঠাইছে দেখবি, এই দেখ। এই বলে ওই অবয়বটা একটা জিনিস সামনের দিকে তুলে ধরে। রায়হান ভাই স্বপ্নের মধ্যে দেখতে পান এটা খুব সুন্দর একটা বিড়াল, সাইজে একটু বড় একটা বিড়াল। রায়হান ভাইয়ের সামনেই এক হ্যাঁচকা টানে বিড়ালের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে। বিড়ালটা ছটফট করতে থাকে, মাথা একদিক, বডি আর একদিক। বিড়ালটা মারা যায়। তখন ওই অবয়বটা রায়হান ভাইকে বলছে, তোর ওই হুজুর যেইটাকে পাঠাইছিল আমার কাছে আমার খবর নেওয়ার জন্য, ওইটার পরিণতি কি করলাম দেখলি? এই জিনিসটা দেখার সাথে সাথে রায়হান ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে দেখেন সারা শরীর থরথর করে কাঁপছে, ঘেমে একদম একাকার হয়ে গেছেন। ওই রাত্রে আর ওনার ঘুমই হয় নাই। সকাল হলে ওনার আম্মুকে সব কথা খুলে বলেন। ওনার আম্মু হুজুরের আসার অপেক্ষায় না থেকে ওই হুজুরের বাড়িতে চলে যান। হুজুরের বাড়িতে যাওয়ার পর হুজুরের সাথে যখন দেখা হয়, তখন হুজুর বলছেন যে আমি তো আপনাদের বাড়িতে যেতাম, তো আপনি চলে আসছেন, বলেন তো কোনো সমস্যা হয়েছে, ভয়ঙ্কর কিছু হয়েছে কি না? তখন উনি বলেন যে এই যে গত রাত্রে আমার ছেলে এই স্বপ্ন দেখছে। তখন হুজুর খুব চিন্তায় পড়ে যান। উনি বলেন যে হ্যাঁ, গত রাত্রে তো আমার এক আল্লাহওয়ালা মুখবির জিনকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সে তো আর ফেরত আসে নাই। যতটুকু বুঝতে পারছি আমার এই মুখবির বন্ধু জিনকে ওই শয়তানি শক্তি শহীদ করে দিয়েছে। হুজুর বলেন যে এর প্রতিশোধ নিতেই হবে। নিরপরাধ আল্লাহওয়ালা একজন জিনকে এভাবে মেরে ফেললো, সে তো তার কোনো ক্ষতি করতে যায় নাই। চলুন আপনার বাড়িতে যাব। হুজুর বাড়িতে আসেন, কিছু ঝাড়ফুঁক করে দেন। হুজুর বলেন যে যে ঘটনা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে যে এই কাজটা এই মুহূর্তে আমি ধরতে পারবো না, তবে এই কাজটা আমি ছেড়েও দিচ্ছি না। আমার আর এক বন্ধু হুজুর রয়েছে, সে এই কাজে বেশ পারদর্শী, আমি তাকে নিয়ে আসব। এই বলে হুজুর চলে যান। তবে হুজুর বলে যান যে রাতের বেলা রায়হান ভাই যেন বাসার থেকে বাইরে বের না হন, যে কয়েকদিনের মধ্যে ওনারা না আসেন এই সমস্যার সমাধান না হয়। হুজুর একদিন পর চলে আসেন আরেকজন হুজুরকে নিয়ে, পরিচয় করিয়ে দিয়ে যান। পরিচয় করে দিয়ে সেই হুজুর চলে যান। হুজুর বলেন যে মাগরিবের নামাজের পর উনি কাজ শুরু করবেন। মাগরিবের নামাজ শেষ করে একটা ঘরে হুজুর বসেন রায়হান ভাইকে নিয়ে। ওনার বাবা ছিলেন তখন সাথে। হুজুর রুকিয়া শুরু করেন। এক পর্যায়ে রায়হান ভাই ফিল করেন যে উনি মনে হচ্ছে যে ঘুমিয়ে যাচ্ছে। রাজ্যের সব ঘুম ওনার চোখে এসে ভর করেছে। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন পরিবারের সদস্যদের কাছ থেকে শুনতে পান যে ওনার যখন ঘুম আসছিল তখন হচ্ছে উনি জিন দ্বারা পজেসড হচ্ছিলেন। ওই জিনটাকে হাজির করার চেষ্টা করা হচ্ছিল, জিনটাও হাজির হয়ে যায় ওনার উপর। তখন ওনার কোনো সেন্স ছিল না। তখন ওই হুজুর জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস, আর কেন
ওই মুখবির জিনটাকে তুই হত্যা করলি। তখন নাকি এই রায়হান ভাইয়ের ভেতরে থাকা জিনটা, যে রায়হান ভাইয়ের বডির মধ্যে ছিল, তো রায়হান ভাইয়ের পাশেই একটা কাঠের কলমদানি ছিল। কোনো কথাবার্তা না বলেই নাকি ওই কলমদানি ওই হুজুরের দিকে ছুঁড়ে মারে, যেটা হুজুরের কপালে লাগে। কপালে লেগে হুজুরের মাথা ফেটে যায় বা কপাল ফেটে যায়। হুজুর তখন বলেন যে, যা, আজকের মতো তোর সাথে কথাবার্তা বলা বন্ধ, তোর সাথে আর কোনো কথা হবে না। তো এরপরে নাকি হুজুর রুকিয়া শেষ করেন। এরপর ওই জিনটা ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে নাকি ওই জিনটা বলেছিল, এই ছেলেকে তো আমি নেবই, ও আমাকে খুব বিরক্ত করছে। তো এরকম বলে যায় আর কি। হুজুর তখন নাকি বলেছিলেন যে, তোর সাথে তো কথা বলার জন্য আসছিলাম, তুই তো আমাকে আঘাত করলি, তার আগে আর একটা জিনকেও হত্যা করছিস যে শুধু খবর নেওয়ার জন্য গেছিল। ঠিক আছে, বিষয়গুলো আমার মনে থাকবে। হুজুর চলে গিয়েছিলেন, সময় নিয়েছিলেন যে আর 1-2 দিন পরে উনি আসবেন। উনি আসেন। উনি আসার পর সেম ওয়েতে সন্ধ্যার পর একটা ঘরে ওনারা বসেন। রায়হান ভাইয়ের সাথে শুধু ওনার বাবা ছিল। একই প্রক্রিয়াতে যখন কাজ শুরু হয়, রায়হান ভাইয়ের মনে হলো যে রাজ্যের ঘুম ওনার চোখে নেমে আসছে। তারপর ওনার কিছু মনে নাই। ওনার যখন সেন্স আসে তখন সকালবেলা দেখলেন যে পরিবারের সদস্যরা বেশ হাসি খুশি। জানতে পারলেন সমস্যার সমাধান হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা উনি জানতে পারলেন। সেটা হচ্ছে যে ওনার যখন খুব ঘুম আসছিল, তার মানে হচ্ছে ওই জিনটা তার উপর হাজির হচ্ছে। এরপর তো ওনার কিছু মনে নাই। জিনটা যখন হাজির হয় তখন হুজুর বলেন যে, এই ছেলেকে ছাড়বি কি ছাড়বি না, এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে তোকে হাজির করি নাই। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল, কোনো শেষ ইচ্ছা আছে? তখন ওই জিনটা বলে, শেষ ইচ্ছা মানে এই ছেলেটাকে তো আমি মারবই, তোরেও দেখে নিব। তখন ওই হুজুর বলে, সেই সুযোগ আর তুই পাবি না, কারণ ওই দিন আমি একা আসছিলাম, আজকে তো আমি একা না রে। এই বলেই নাকি হুজুর বলেন যে, জনাব এটাকে ধরেন তো। যখনই হুজুর এটা বলছে তখন রায়হান ভাইয়ের চোখে মুখে ভয়ঙ্কর একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ যখন হঠাৎ করে ভয় পেয়ে যায় তখন তার চেহারা কেমন হয়? মনে হচ্ছে রায়হান ভাইয়ের শরীরের ভেতরে থাকা ওই জিনটা এমন ভয়ঙ্কর কিছু দেখেছে, ও ছটফট শুরু করে দিয়েছে, এত ভয় পাচ্ছে, মানে জিন হয়ে অন্য জিনকে দেখে এরকম ভয় পেয়েছে। তখন সে বলছে, আমি ছেড়ে দেবো, এটা ছেড়ে চলে যাব, আমি আর এর কাছে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন হুজুর বলছে যে, না, তার হবে না। বলছিলাম না, তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল, তুই তো বলিস নাই, তোর তো আর কোনো ছাড়াছাড়ি নাই রে। তুই সম্পূর্ণ নিরীহ একজন আল্লাহওয়ালা মুখবির জিনকে হত্যা করেছিস। এটার তো কেসাস হতে হবে, অর্থাৎ এর বিচার হতে হবে, হত্যার বদলে হত্যা। তোর তো কোনো ছাড়াছাড়ি নাই। তখন নাকি ওই জিনটা খুব আর্তনাদ করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কখনো এখানে আসবো না, এই এলাকাতেই থাকবো না। এরপর নাকি রায়হান ভাই সেন্সলেস হয়ে যান। হুজুর বলেছিলেন যে এই জিনটাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে এবং এর খুব কঠিন বিচার হবে। আর যারা নিয়ে গেছে এরা অত্যন্ত শক্তিশালী। এদেরকে দেখা মাত্রই এই ধরনের তথাকথিত শক্তিশালী জিনেরাও তারা প্রচণ্ড রকমের আতঙ্কিত হয়ে যায়। প্রথমত এই ধরনের জিনদের এক ধরনের খুব স্ট্রং আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে দুষ্টু জিনেরা এদেরকে দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। আর তাদের শারীরিক শক্তি, শারীরিক গঠনও বেশ আতঙ্কিত হওয়ার মতোই। ওই জিনটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই জিনটাকে কি করা হয়েছিল এটা পরবর্তীতে জানা যায় নাই। তবে এরপর থেকে রায়হান ভাইয়ের সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে রায়হান ভাইকে ভালোভাবে চলার জন্য বেশ কিছু আমল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এরপর থেকে রায়হান ভাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। ওনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যায় ঘটনার পর থেকে, যেটা উনি এখনও অব্যাহত রেখেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আর একটা বিষয় যেটা হাদিসেও রয়েছে, আমরা বিভিন্ন সময় সেটা বলেছিও,
যে ছায়াদার ফলদার গাছের নিচে আমরা যেন নোংরা না করি, প্রাকৃতিক কর্ম না সারি, অপ্রয়োজনে নোংরা না করি, এই বিষয়টা কিন্তু আমরা যেন মাথায় রাখি। এই কারণেই কিন্তু রায়হান ভাই আক্রান্ত হয়েছিলেন। এই ধরনের আক্রান্ত হওয়ার ঘটনা এটাই নতুন নয়, আরও অনেক ধরনের ঘটনা কিন্তু রয়েছে। এই ঘটনার সবচাইতে মর্মান্তিক যে ব্যাপারটা সেটা হচ্ছে একজন মুখবির জিন, ভালো জিন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল, তাকে ওই দুষ্ট জিনটা হত্যা করেছিল। সে হয়তোবা অতটা শক্তিশালী ছিল না, যার কারণে সেই সুযোগটা পেয়েছিল। তবে এটার প্রতিশোধও ঠিক সেভাবেই নেওয়া হয়েছিল যেভাবে একজন নিরীহ নিরপরাধ জিনকে ওই দুষ্ট জিনটা হত্যা করেছিল। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 96তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদি হাসান। ওনার বাড়ি কুমিল্লা জেলার দেবিদার উপজেলায়। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। এই যে ঘটনা, এই ঘটনাতে একজন ভুক্তভোগী রয়েছেন যার ছবিও উনি আমাদেরকে ইমেল করেছেন, শুধু ঘটনার সত্যতা যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য। তবে ছবিটা এমন অবস্থায় রয়েছে যেটা কোনোভাবেই আপলোড করা সম্ভব নয়, আর এই ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে এই বিষয়ে কোনো অনুমতিও পাওয়া যায়নি। যেহেতু এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানেন, তাই আমরা এই ঘটনাটি প্রচার করছি, তবে ভুক্তভোগীর ছবি আমরা দিতে পারছি না। চলুন ঘটনায় চলে যাই। কুমিল্লার দুঃখ বলে পরিচিত গোমতী নদী। গোমতী নদীকে নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে। অনেক মানুষের জীবনের অংশ হয়ে আছে এই নদী। কারো জীবন নিয়ে গেছে, অনেকের জীবন আল্লাহর রহমতে এই নদী কেন্দ্রিক পরিচালিত হয়ে বেঁচে আছে। এই নদীর বিভিন্ন স্থানে ভয়ঙ্কর স্থান রয়েছে। কিছু কিছু স্থান আছে যেগুলো এতটাই গভীর যে মানুষ এখনও এই স্থানগুলোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এগুলোই মূলত বিভিন্ন ভয়ের কারণ হয়ে আছে। স্থানীয় লোকজন এই গভীর রহস্যময় ভয়ঙ্কর স্থানগুলোকে কুর বলে থাকেন। তেমনি একটি কুর ওনাদের দেবিদারের গোমতী নদীর যে অংশটা রয়েছে সেখানে পড়েছে। এই গভীর স্থান বা কুরটার অবস্থান হলো পশ্চিমে বানিয়াপাড়া গ্রাম, পূর্বে উত্তর হামলাবাড়ি গ্রামের ঠিক মাঝামাঝি অবস্থানে। বানিয়াপাড়া গ্রামের সাথেই গোমতী নদীর বেড়িবাঁধ, তারপর বিশাল অংশে বড় একটি নদীর চর রয়েছে। তারপর নদীর অবস্থান এবং ঠিক উত্তর হামলাবাড়ি গ্রামের পাশে যে বেড়িবাঁধ, তারপর বিশাল অংশ যে নদীর চর, তারপর নদীর তো যেই অংশটা সেখানে এইটার অবস্থান। মূলত ওই জায়গাকে কেন্দ্র করে উনি দুটি ঘটনা পাঠিয়েছেন। প্রথম ঘটনা শেয়ার করি। বর্ষাকালে কুমিল্লার দুঃখ হিসাবে এই গোমতী নদীর আবির্ভাব ঘটে। দুই পাশের চর ডুবে গিয়ে বেড়িবাঁধ পর্যন্ত পানিতে সয়লাব হয়ে যায়। শীতকালে আবার ঠিক তার উল্টো রূপ। নদীতে পানি কমে নদীর ভেতরের অংশ ছোট হয়ে যায়, বিভিন্ন জায়গায় ছোট ছোট চর দেখা যায়। এক পাশ থেকে অন্য পাশে হেঁটেই চলে যাওয়া যায়, নৌকাও চলতে পারে না। কিন্তু নদীর স্রোত বহমান থাকে কিন্তু সারা বছর। সেই সময় আশেপাশের গ্রামগুলো থেকে অনেক ছেলেরা ফুটবল নিয়ে নদীর চরে খেলতে যায়, গোসল করতে যায়। পানি কমে গিয়ে বিভিন্ন স্থানে চর দেখা গেলেও ওই ভয়ঙ্কর জায়গাটির বা ওই কুরটির পানি কখনোই কিন্তু শুকায় না। কুরটির ঠিক পাশেই বাকি জায়গার পানি কমে যায়, আর ঠিক ওই জায়গাটি সবার আনন্দ করার একটা স্থান হয়ে যায়। এই জায়গাটির পানি থাকে একটি প্রাপ্তবয়স্ক যুবকের
বুক সমান ম্যাক্সিমাম এরকম, কিন্তু পানি শুকায় না। ঘটনার সময়কাল 2023 সালের জুন মাসে। সাকিব নামের একটা ছেলে 7ম শ্রেণীতে পড়তো ওই সময়। যেমন ছিল মেধাবী তেমনই ছিল চঞ্চল। ঘটনার দিন দুপুরের দিকে সাকিব তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল গোমতী নদীর চরে। তাদের সবার পরিকল্পনা ছিল খেলা শেষ করে নদীতে গোসল করবে। যদিও সময়টা শীতকাল ছিল না, তারপরও নদীতে তেমন পানিও ছিল না। সাকিব এবং তার বন্ধুরা ফুটবল খেলে সেই ফুটবল নিয়ে নদীতে নেমে যায় গোসল করতে। এক পর্যায়ে তার বন্ধুরা লক্ষ্য করে সাকিবকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তখন কিছু বন্ধু চিৎকার চেঁচামেচি করে খুঁজতে থাকে। আরও কিছু লোকজন ওখানে চলে আসে, কারণ বন্ধুরা আরও কিছু লোকজন ডেকে নিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যে সাকিবের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক লোকজন এসে ওখানে জড়ো হয়। পানিতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দলও সেখানে এসে পড়ে। তারা তাদের প্রস্তুতি নিয়ে পানিতে নেমে পড়ে। 1 ঘন্টা চেষ্টা করার পর একটা ডুবুরি উঠে আসে উপরে। সে এতটাই ভয় পেয়েছে, তার চোখে মুখে এমন আতঙ্ক, তার কথা বলাই বন্ধ হয়ে যায়, তার জবান বন্ধ হয়ে গেছে, সে কিছুই বলতে পারছে না। তার এই অবস্থা দেখে সবাই চিন্তা করেছিল যে অক্সিজেন সিলিন্ডারে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু না, এমন কোনো সমস্যা না। যখন তাকে বলছে যে অক্সিজেন সিলিন্ডারে কোনো সমস্যা হয়েছে, সে ইশারা দিয়ে বলছে না, কোনো সমস্যা হয়নি। তবে সে ইশারায় বলছে যে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। সে খুব ভয় পেয়েছে আর তার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তখন দ্রুত ওই ডুবুরিকে স্থানীয় হসপিটালে ভর্তি করানো হয়। তবে অন্যান্য ফায়ার সার্ভিস কর্মীরা ভয় না পেয়ে তারা তাদের উদ্ধার কাজ চালাতে থাকেন। অনেক চেষ্টার পরেও ডুবুরি দল সাকিবকে উদ্ধার করতে পারে নাই। ওই জায়গা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও সাকিবকে পাওয়া যায় নাই। রাত আনুমানিক 12টার দিকে উদ্ধার কাজের সমাপ্তি ঘটে। এর মধ্যে কিন্তু অনেক হুজুর কবিরাজকে নিয়ে আসা হয়। কেউ কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। তারা তাদের মতো করে বিভিন্নভাবে কাজ করেছে। কেউ আজান দিয়েছে, কেউ বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পড়েছে। যেই পদ্ধতিতে পানির নিচে থাকা কোনো ডেড বডিকে বা কোনো বডিকে তুলে আনা সম্ভব হয়, তারা সব কাজই করেছেন, কিন্তু না, এটা সম্ভব হয়নি। সবাই চলে গেল, কিন্তু সাকিবের বাবা, চাচা, আত্মীয় স্বজন তারা তো যেতে পারছেন না। তারা সারা রাত ওই নদীর পাড়েই বসেছিলেন। সকাল হয়ে যায়, আবার খোঁজাখুঁজি শুরু হয়, কোনো লাভ হয় না। ঠিক জোহরের আজানের আগ মুহূর্তে সাকিবের ডেড বডি পানির নিচ থেকে হঠাৎ করেই ভেসে ওঠে। যেমনটা একটা ফুটবল যদি পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয়, যখন ছেড়ে দেওয়া হয় তখন কত দ্রুত গতিতে ভেসে ওঠে, পানির উপরের দিকে উঠে কিন্তু একটা জাম্প করে, মনে হচ্ছে ওইভাবে ভেসে উঠল। সবাই তখন দ্রুত ওখানে চলে যায়, সাকিবের বডিটা নিয়ে আসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সাকিবের যে বডি কোথাও কিন্তু ফ্যাকাশে হয়ে যায় নাই, শুধু মুখমণ্ডলটা মনে হচ্ছে থেতলে দিয়েছে। এই ছবিটাও মেহেদী হাসান ভাই আমাদেরকে ইমেল করেছেন। খুবই ভয়ঙ্কর। আর পানির নিচে এত সময় থাকলে, প্রায় 24 ঘন্টার উপরে পানির নিচে ছিল, শরীর কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু না, মনে হচ্ছে মাত্র তাকে তোলা হয়েছে, হয়তো ডুবে গেছে 5 মিনিট, এরপর তোলা হয়েছে, এমনটা মনে হচ্ছে। ওই যে ফায়ার সার্ভিস কর্মী, উনি কি দেখেছিলেন এটা পরবর্তীতে জানা যায় নাই, তবে উনি যে ভয়ঙ্কর কিছু দেখেছিলেন এটা সহজেই অনুমান করা যায়। ওই জায়গায় অনেক ঘটনাই নাকি এমন ঘটেছে। সবাই ধারণা করে ওখানে ভয়ঙ্কর কোনো দেও রয়েছে, গোমতী নদীর দেও। কোনো ধরনের কোনো তদবির করেও এই দেবের হাত থেকে জীবিত অবস্থায় কোনো মানুষকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। আর এখানে আরও একটি রহস্যজনক ব্যাপার হচ্ছে, এই যে সাকিব যেখানে ডুবে গিয়েছিল তাকে ঠিক সেখানেই পাওয়া যায়। সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে নদীর তলদেশে যে স্রোত থাকে, সেই স্রোতে কিন্তু অনেকটা দূরে গিয়ে ডেড বডি পাওয়ার কথা, যদি সেটা স্বাভাবিক ঘটনা হয়ে থাকে, কিন্তু না,
ওখানে স্রোত রয়েছে, তারপরও ঠিক সেম জায়গাতেই বডি রহস্যজনকভাবে ভেসে উঠল সবার সামনে। এটা নিঃসন্দেহে একটি প্যারানর্মাল ঘটনাই বলতে হবে। যদিও বা ওখানে আসলে কি হয়েছিল, কেননা এ ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা জানতে পারি যে নিচে কেউ গিয়েছে, দেখেছে যে ডেড বডি একজন ধরে রেখেছে, দেবে না, এটা সেটা অনেক বিষয় তো আমরা জানতে পারি। তবে এটা ওরকম কোনো কিছু জানা যায় নাই। অনুমান করে নেওয়া হয় যে এরকমটাই হয়েছে, কোনো একজন দেও তাকে এভাবে হত্যা করেছে। এবার আসি দ্বিতীয় ঘটনায়। তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মানিক মিয়া। তার বাড়ি সিলেটে। বড় একটা গেরস্থ বাড়িতে বছর চুক্তিতে কাজ করেই তার জীবন চলে, যার পরিপ্রেক্ষিতে সেই গোমতী নদীর পূর্ব পাশের গ্রাম উত্তর হামলাবাড়ির কোনো এক গেরস্থ পরিবারে বছর চুক্তিতে কাজে যোগদান করে এই মানিক মিয়া। মানিক মিয়া ছিল সুঠাম দেহের অধিকারী আর খুব ভালো মনের একজন মানুষও ছিল। খুব সাহসী একজন মানুষ বলতে হবে। গ্রামের সব লোকের সাথেই তার চলাফেরা ছিল। সিলেটে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকাতেই তিনি রয়েছেন আর সবার সাথে তো ভালো সম্পর্ক। তার যেই বাড়িতে উনি চুক্তিভিত্তিক রয়েছেন, সেই বাড়ির সদস্যরাও তাকে খুব ভালোবাসে। ওই বাড়ির প্রতি তার যথেষ্ট আনুগত্য ছিল, কাজে ফাঁকি দিত না। তার সব কাজ শেষ করে মালিকের অন্যান্য কাজও করে দিত, যেটা তার চুক্তিতে ছিল না। এরপরে সে যেটা করতো সেটা হচ্ছে, তার তো শখ ছিল মাছ ধরা, সে মাছ ধরার জন্য চলে যেত। তার যিনি গেরস্থ ছিলেন, মানে যেই বাড়িতে উনি কাজ নিয়েছেন, তার কাছেও এই মানিক মিয়া ছিল খুবই পছন্দের একজন মানুষ। কারণ সবসময় দেখা যায় কি যে যারা দিনমজুর তাদের পেছনে লেগে থাকতে হয়, লেগে না থাকলে কাজে ফাঁকি দেয় অনেকেই। মানিক মিয়া ছিল এর ব্যতিক্রম। যেই মানুষগুলো কাজে কখনো ফাঁকি দেয় না, মানিক মিয়া তাদেরই একজন ছিলেন। মালিক কখনোই তাকে কাজের কথা সচরাচর বলতেই পারতেন না, তার আগেই দেখতেন যে মানিক মিয়া তার কাজ শেষ করে আছে। এই জন্য তার যিনি গেরস্থ বাড়ির মালিক, তিনি মানিক মিয়াকে নিয়ে তেমন কোনো চিন্তাই করতেন না। মানিক মিয়াও সে তার মতো করে কাজ করছে। আর মানিক মিয়ার তো নেশা ছিল মাছ ধরা। দিনের বেলা তো বাড়ির কাজ করতে হয়, রাতের বেলায় মাছ ধরতে হবে। রাতের বেলা মাছ ধরে যে সে দিনের বেলা কাজে ফাঁকি দেবে এমন কাজও করতো না। যার কারণে তার মাছ ধরা নিয়ে ওই বাড়ির লোকদের কোনো আপত্তিও ছিল না। মাছ ধরতো, বিক্রি করতো, ওই বাড়ির লোকদেরকেও দিত। যে এই টাকাটা উনি পেতেন, এটা তার পরিবারের জন্য রেখে দিতেন। তাই এইভাবে চলছিল। একদিন রাতে খাবারের পর গোমতী নদীতে তার প্রয়োজনীয় মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে চলে যান মাছ ধরতে। আর উনি যান সেই ভয়ঙ্কর ওই কুড়ের পাশে। ওই সময়ে পানি কম ছিল, মাছ ধরার উপযুক্ত একটা সময় ছিল। আর ওই কুড়ের আশেপাশের জায়গাটা তার খুব পছন্দের জায়গা ছিল। ওখানে অনেক মাছ উনি পেতেন। উনি আবার অন্য পদ্ধতিতে মাছ ধরতেন। উনি এলোমেলোভাবে জাল ফেলতেন না। উনি যে জালটা ব্যবহার করতেন, ঝাঁকি জাল আর কি, যেটা ছুঁড়ে মারা হয়, উনি দেখতেন যে কোন জায়গায় পানি একটু অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওখানে হয়তো বা কোনো মাছ এসেছে। উনি ওই পানির একটা ঢেউ বা এরকম দেখলে বুঝতে পারতেন ওখানে কোনো মাছের আনাগোনা আছে। এই বিষয়ে ওনার একটা ভালো জ্ঞান ছিল। তো ওই জায়গাতে উনি জাল ফেলতেন। জাল ফেলার পর উনি আবার ওই জাল ফেলার জায়গাটাতে নেমে পড়তেন। নেমে পড়ে বোঝার চেষ্টা করতেন জালের মধ্যে বড় কোনো মাছ পড়েছে কিনা। অনেক সময় হয় কি বড় মাছ জাল ছিঁড়ে বা জালের নিচ দিয়েও বের হয়ে যেতে পারে। এই জন্য উনি আবার ওই জালের ওই জায়গাটাতে যেতেন, ডুব দিয়ে দেখতেন যে ওখানে কোনো বড় মাছ পড়েছে কিনা। তো এটা ওনার অভ্যাস ছিল। মোটামুটি ভালো মাছই উনি পেতেন। উনি এরকম একটা সময় বসে আছেন অপেক্ষায় যে কোথায় জাল ফেলবো, মানে অপেক্ষা আছেন যে কোন জায়গায় জাল ফেললে বড় মাছ পাওয়া যাবে। হঠাৎ করে উনি দেখেন যে ওই যে কুড়, ওই জায়গাটাতে একটা বিশাল ঘূর্ণি বা পাকের সৃষ্টি হয়েছে। এত বড় ঘূর্ণি উঠেছে যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান। তার কাছে মনে হয় যে ওই ঘূর্ণিতে যদি কোনো পাহাড় ফেলে দেওয়া হয়, ওই পাহাড়ও এক নিমিষে তলিয়ে যাবে। উনি এই ভয়ঙ্কর ঘটনা দেখে তার যে সরঞ্জামাদি ছিল সেগুলো ওখানেই ভয়ে ফেলে দিয়ে দৌড়ে বাসায় চলে আসে। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা তেমন কিছু হয় নাই। পরদিন সকালবেলা গিয়েছে ওই
পারে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে আসার জন্য, যে গিয়ে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে। ওই জিনিসগুলো নিয়ে এসে আবার উনি সারাদিন কাজকাম করেছেন। সন্ধ্যার পরে উনি চায়ের দোকানে গিয়েছেন চা খাওয়ার জন্য, সেখানে তার পরিচিত যারা আছে তাদের সাথে এই বিষয়টা কিন্তু শেয়ার করেছেন। ওই রাত্রে উনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। মাছ ধরতে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ গত রাত্রে উনি যেটা দেখেছেন এরপরে তো মনের মধ্যে প্রচণ্ড ভয় সৃষ্টি হয়েছে। ওই রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে উনি নদীর ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন যেখানে ওই ঘূর্ণিপাকটা দেখেছিলেন, আর ওখানে আবার একটা ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে। ওর ভেতর থেকে ভয়ঙ্কর এক কণ্ঠে অদৃশ্য কেউ কথা বলছে। মনে হচ্ছে ওই নিচ থেকে কেউ কথা বলছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি নিচতলায় দাঁড়িয়ে পাইপের ভেতর দিয়ে শব্দ করে, উপর থেকে কেমন শব্দ শোনা যাবে, ওই রকম শব্দ। মনে হচ্ছে নিচ থেকে কেউ কথা বলছে এবং তাকে বলছে যে মানিক মিয়া, তুই কখনোই এদিকে আসবি না মাছ ধরার জন্য। যদি বাঁচতে চাস অন্য জায়গায় মাছ ধর, কিন্তু এই এলাকার আশেপাশে আসবি না। এটাই তোর জন্য নির্দেশনা থাকলো। তো এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। উনি ভাবতে থাকেন কি দেখলাম, ঠিকঠাক দেখলাম না স্বপ্ন দেখলাম না কি। উনি বিষয়টা বুঝতে পারছিলেন না। চিন্তা করলেন যে যেহেতু ভয় পাইছি ওইখানে, এই জন্য কি দেখলাম কি না। তো উনি আবার পরবর্তীতে যখন ওই চা খাওয়ার জন্য গিয়েছেন, ওনার বন্ধুবান্ধবদের সাথে কথা বলেছেন, এই বিষয়টা শেয়ার করেছেন। বন্ধুবান্ধবরা পরামর্শ দেয় যে ওইখানে না যাবার জন্য। তবে উনি আর আসলে এই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামান নাই। এই বিষয়টা উনি যেই গৃহস্থ বাড়িতে থাকেন তাদের সাথেও শেয়ার করেছেন। একদিন রাতের বেলা উনি মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। যাওয়ার আগে ওই বাড়ির সদস্যদেরকে বলেও গিয়েছিলেন। তো বাড়ির সদস্যরা কিন্তু বলেছিল যে তুমি কিন্তু ওই দিকে যাও না বাবা, সমস্যা হইতে পারে। উনি বলছেন ঠিক আছে যাব না, এই বলে উনি বেরিয়ে গিয়েছিলেন। এদিকে সকাল হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, সে আসে নাই। কী ব্যাপার, কী হলো, রাতেরবেলা মাছ ধরতে গেল। ওই বাড়ির লোকজনও চিন্তা করে যে ও কি আবার ওই দিকে চলে গেল কি না। তারা খোঁজ করতে শুরু করে যে কোথায় গেল। তো খুঁজতে খুঁজতে তারা কিন্তু ওই জায়গাতেই গিয়েছিলেন যেখানে মানিক মিয়ার মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। তারা ওখানে গিয়ে দেখে যে মানিক মিয়ার লাশ পানিতে ভেসে রয়েছে। আর মানিক মিয়ার ঘাটটা উল্টো দিকে যে ঘোরানো তা না, এক পাশ থেকে ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসা হয়েছে। 360 ডিগ্রি, আগের এক পাশ থেকে মোচড় দিয়ে ঠিক আগের জায়গায় নিয়ে এসেছে। তাহলে কিভাবে ঘাটটা মোচড় দিয়েছে? এইভাবেই মানিক মিয়ার মৃত্যু হয়েছে। যেহেতু মানিক মিয়া মারা গেছে, ওই রাত্রে কি হয়েছিল এটা জানা যায় না। তবে সবাই ধারণা করে যে ওই ভয়ঙ্কর কুড়ে থাকা ওই গোমতী নদীর দেউই এই কাজটি করেছে। আর এই দেউকে দেখেছে। এখন পর্যন্ত ওরকম ঘটনা আমরা পাইনি প্রিয় লিসেনার্স। যদি আমরা পাই আমরা সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন, নাজমুল হক ভাই, তারপর মেহেদি হাসান ভাই, দুজনকেই। এছাড়া এই ঘটনা পাঠানোর জন্য যারা প্রবাস থেকে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনা ভালো লাগলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের রোয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আসছে বৃহস্পতিবার আমাদের যে কার্নিভাল হচ্ছে, এই কার্নিভালের প্রথম এপিসোডটি আমরা নিয়ে আসতে যাচ্ছি। দুর্দান্ত একটি এপিসোডের অপেক্ষায় ইনশাল্লাহ। আশা করছি এপিসোডটি সবার কাছেই দারুণ উপভোগ্য হবে ইনশাল্লাহ। ভয়ের যে অনুভূতি, সেই অনুভূতি পাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকুন ইনশাল্লাহ। ওই এপিসোডটি নিয়ে আমরা আসছে বৃহস্পতিবার রাত 10:59 আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।